আপনারা জানেন যে মায়ানমারে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের জন্য রীতিমতো মৃত্যু মিছিল। সেখানে এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছে, তার আশঙ্কাও করা হচ্ছে। একেবারে জরুরি অবস্থা সেখানে, এবং সেখানে যা পরিস্থিতি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতও, এবং ত্রাণও পাঠানো হয়েছে ভারতের তরফে। কিন্তু এই যে পরিস্থিতি মায়ানমারে হলো, তার জন্য কলকাতারও তো তাতে আমরা প্রভাব পেয়েছি। আমরা দেখেছি উত্তর থেকে দক্ষিণ আমাদের রাজ্যে কেঁপে উঠেছে, কিন্তু কেন কলকাতাতেও আশঙ্কার মেঘ ঘনাচ্ছে? মায়ানমারে যে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু মিছিল, শহরেও কলকাতাতেও ভূমিকম্প প্রবণ এলাকা বাড়ছে, এবং কেন এই পরিস্থিতি সেই প্রশ্ন এখন সামনে আসছে। কলকাতায় কড়া নাড়ছে ভূমিকম্প, এই প্রশ্ন কিন্তু এখন সকলের মনে। আপনাদের সামনে আমরা তুলে ধরবো শহর কলকাতার ঠিক কি পরিস্থিতি, এবং শহর কলকাতায় কেন এই পরিস্থিতি। মায়ানমারে ভূমিকম্প, তার পরিস্থিতি পড়ছে শহর কলকাতায়। ভঙ্গুর হয়ে গিয়েছে শহর কলকাতার বিভিন্ন এলাকা, এবং দেখুন কিভাবে মানে মাটির প্রভাবে, মাটি যদি শক্ত না থাকে অবশ্যই তার উপরে যে স্থাপত্য রয়েছে তাও শক্ত থাকবে না। এমন ঘটনা কিন্তু আমাদের শহর কলকাতাতেও হতে পারে। আমরা এই ছবি ব্যাংককে দেখেছি, যেখানে নির্মীয়মান একটি বিল্ডিং একেবারে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই পরিস্থিতি কিন্তু আমাদের শহরেও হতে পারে। আর কেন, কি বিষয়, পুরোটাই আমরা অয়নের কাছ থেকে জানবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন অয়ন। অয়নের সঙ্গে কথা বলি। অয়ন, শহর কলকাতায় কেন এই পরিস্থিতি? সুদূর মায়ানমারে ভূমিকম্প হচ্ছে, তার প্রভাব আমরা রীতিমতো আমাদের শহরে বসে টের পাচ্ছি, কেন? দেখো, বিগত 40 বা 50 বছর আগেও কলকাতার মাটির চরিত্র যা ছিল, ভূতত্ত্ব বিজ্ঞানীরা মনে করছেন কলকাতার মাটির চরিত্র এখন আর সেরকম নয়। বিগত 50 বা 40 বছর আগে, বা বলা ভালো বিগত প্রায় 2500 বছর ধরে কলকাতা ছিল গঙ্গার নরম পলিমাটি দিয়ে তৈরি অনেকটা সিনথেটিক উপকরণের মতো একটি মাটি, যে মাটি যে কোনো রকমের কম্পন, তার যে ভাইব্রেশন সেটা সহ্য করে নিত, এবং সেই যে তীব্র তরঙ্গ, এই তরঙ্গগুলোকে ক্রমশ কমাতে কমাতে কার্যত ভূমিকম্পের যে প্রবণতা এটাকে শূন্যের কাছাকাছি নিয়ে যেত। একটা সময় আমরা শহর কলকাতা, দক্ষিণবঙ্গ, এরা প্রত্যেকেই ছিলাম সিসমিক জোন 1-এর অধীন, যেটা অনেক কম বিপজ্জনক। বিগত 50 বছরে, বা বলা ভালো আরো ক্যাটেগরিক্যালি বিগত 20 থেকে 25 বছরের মধ্যে কলকাতা ঢুকে পড়েছে সিসমিক জোন 4-এ। অত্যন্ত ভূমিকম্প প্রবণ পৃথিবীর যে সমস্ত দেশ রয়েছে, যেমন ইতালি, জাপান, ইউক্রেন, হিন্দুকুশ পর্বতমালা সহ আফগানিস্তান, তারা রয়েছে 6-এ। আমরা কলকাতা উঠতে উঠতে পৌঁছে গেছি 4-এ। এর সব থেকে বড় 3টে কারণ: আমাদের যে নরম পলিমাটি, যার মধ্যে জল থাকে বলে সমস্ত রকমের শক একেবারে অয়ন, এইখান থেকেই তোমার কাছে জানতে চাইবো, এই যে মাটির চরিত্রটা গঠন হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে চরিত্রটা, এটা কেন কেন মাটির এই পরিস্থিতি এখন শহর কলকাতায়? এটার জন্য পরোক্ষে আমাদের বেশ কিছু অপরিণামদর্শী কাজকর্ম দায়ী বলে ভূতত্ত্ব বিজ্ঞানীরা মনে করছেন। কলকাতা এমন একটা শহর যেখানে মাটি যত কম খোঁড়া যায় ততই ভালো, কারণ একবার যদি কেউ মাটি খোঁড়ে, সেই মাটিতে যদি আবার মাটি দিয়েই ভরাট না করা হয়, যদি সেটাকে একটা ভ্যাকিউম বা শূন্য স্থান রেখে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে জলটা আর থাকে না। ফলে পলি মাটি এবং তার সঙ্গে জল, তার প্রভাব কমে গিয়ে সেখানে বেলে মাটির আধিক্য বাড়ে। বেলে মাটি অর্থাৎ বালি, যার মধ্যে কিন্তু সে অর্থে শক অ্যাবজর্বেন্সের ক্ষমতা পলিমাটির থেকে অনেক কম। অতএব আমাদের যে পলিমাটি আমাদের বেনিফিট ছিল, পলিমাটি বিভিন্ন জায়গাতে অপরিকল্পিতভাবে খনন, মাটির নিচ দিয়ে মেট্রোপথ, গঙ্গার নিচ দিয়ে মেট্রোপথ, বহুতল বাড়ি যার বেসমেন্ট 3 বা 4 পর্যন্ত গভীর, সেখানে মনে হচ্ছে মাটি খুঁড়ে নিয়েছে কেউ। মাটিটা খোঁড়ার পরে কিন্তু সেখানে আর মাটি দিয়ে ভরাট করা হয়নি, জায়গাটা একটা শূন্য স্থানের মতো রয়ে গেছে। এই অবস্থায় যে চ্যুতিগুলো রয়েছে, একটা ভূমিকম্প যখন হয় তখন তার বেশ কিছু ফল্ট লাইন বা চ্যুতি থাকে। এই চ্যুতি রেখাগুলো কার্যত কলকাতার দিকে ইনভাইট করে আনছে যে কোনো কম্পনকে, কারণ কলকাতায় অপরিণামদর্শী, অপরিকল্পিত একাধিক নির্মাণ কাজ এটা একটা কৃত্রিম বিপর্যয়ের পরিস্থিতি তৈরি করেছে বলে সিংহভাগ ভূতত্ত্ব বিজ্ঞানী মনে করছেন। আইলি,
একেবারেই অনেক ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, এবং অয়ন বুঝিয়ে দিল যে শহর কলকাতার বিপদ কেন বাড়ছে এবং কি পরিস্থিতি আমাদের প্রিয় শহরের হতে পারে। আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখুন। শহর কলকাতায় এই পরিণতি হতে পারে, আর এই যে ছবিটা যেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, এই ছবি কিন্তু আমরা প্রকৃত অর্থেও দেখেছি। দেখুন, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংককের ছবি। মায়ানমারে যে ঘটনা ঘটেছিল, যে ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প সেখানে দেখা যায়, এবং তার ফলে ব্যাংককের প্রভাব পড়ে, মানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যায় এই বিশাল বড় যে বিল্ডিংটি রয়েছে সেটা। মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু মিছিল এবং শহর কলকাতাতেও তার প্রভাব পড়ল, এবং শহর কলকাতা এখন সিসমিক জোন 4 এবং 5-এর মাঝখানে রয়েছে। বিশেষজ্ঞরা কি বলছেন আপনাদের শোনাবো। সুজিত কর তিনি কি বলছেন, এবং তার পাশাপাশি রামকৃষ্ণ দত্ত তিনি বা কি বলছেন এই গোটা পরিস্থিতি নিয়ে, শুনুন। আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে কলকাতাতে যে ডেভেলপমেন্টের যে পদ্ধতি যেভাবে চলছে সেটা বেসিক্যালি কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপকে ইমব্যালেন্স করে দিচ্ছে। আমাদের এই কলকাতা সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, তার মূল কারণটা ছিল যেখানে যে প্রচুর পরিমাণে পলিরাশি তার প্রচণ্ড চাপে সেটা অবস্থান করত, কিন্তু সেই চাপটা সরে গেছে বর্তমানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন, কলকাতায় কিন্তু কোনো ব্যালেন্সড কনস্ট্রাকশন নেই। বিভিন্ন জায়গাতে বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে, তার সাথে কোথাও 42 তলা, 64 তলা, 62 তলা এই যে বিল্ডিংগুলোকে তৈরি করা হচ্ছে, এরা কেউই কিন্তু সমান লেভেলে সারফেসের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারছে না। কলকাতার যে মাটি সেটা খুব বেশি হলে 10 তলা, 12 তলা, 15 তলা বিল্ডিংকে হয়তো ধরে রাখতে পারে, যার ফলে সারফেস ব্যালেন্সটা হারিয়েছে। ইলেকট্রিসিটি ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে আমরা মাটির গভীরের অন্তত 1 কিলোমিটার না হোক অনেকটা জল আমরা তুলে ফেলতে পারছি। তাতে কি হচ্ছে, স্যান্ডের আমাদের বিশেষ করে এই কলকাতা সংলগ্ন যে এরিয়া বা পশ্চিমবঙ্গর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেটা, সেটা কিন্তু ওই পলি মাটি আর জলের মিশ্রণ। মাটির নিচে যতদূর যাওয়া যাবে অনেকটা পর্যন্ত, প্রায় 300 মিটার পর্যন্ত এই রয়েছে। সুতরাং ভাইব্রেশনের ফলে জল আর যদি স্যান্ড থাকে, স্যান্ড নিচে চলে যাবে, জলটা উপরের দিকে চলে আসবে। এইবারে কোনো ক্রমে যদি আমরা জলটাকে সরিয়ে দিই, সেক্ষেত্রে কী হচ্ছে, ওখানে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, তো ভূমিকম্পের প্রবণতা দিন দিন বাড়তেই থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।